স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আইন ও বিচার বিভাগের অধিকার ও দায়িত্ব নিয়ে রয়েছে নানা অভিমত। নির্বাচন কমিশনের সাথে সংলাপে নাগরিক প্রতিনিধিদের দেওয়া প্রস্তাব সহায়ক হবে কতটা, এগুলো নিয়ে আজকে আলোচনা। ভারসাম্য কথা বলতে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারেক শামসুর রহমান, আছেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোজাম্মেল বাবু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কাজল কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিবেন। আমি জনাব তারেক শামসুর রহমান, অধ্যাপক তারেক শামসুর রহমান, আপনাকে জানতে চাইবো যে আমি আসলে নির্বাচন কমিশন, নির্বাচন আইন, এই প্রশ্ন আসার আগে একটু 57 ধারা, তথ্য প্রযুক্তি আইনের যে 57 ধারা, সেটি নিয়ে একটু আপনাকে প্রশ্ন করতে চাই। যে আপনি জানেন যে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা নিয়ে অনেক রকম সমালোচনা হচ্ছে। এই সমালোচনাগুলির প্রেক্ষিতে আপনি মনে করেন কিনা তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা বাতিল করা উচিত? দেখেন, আমি তো বেসিক্যালি আইনের ছাত্র না, সুতরাং আইনের ছাত্র এবং যারা বাবু ভাই এখানে আছেন ওনারা হয়তো ভালো 57 ধারাটা ভালো বুঝতে পারবেন, বলতে পারবেন। আমি সাধারণ একজন লেম্যান হিসেবে আমি বুঝি যে যে 57 ধারায়, আমি যদি ওই এক্সাম্পল দিয়ে শুরু করি, যে কালকের যে ঘটনাটা ঘটলো, সর্বশেষ যে ঘটনাটা ঘটলো খুলনার ছাগলের ছবি দিয়ে, এখন এই ধরনের আইন স্টেট কথা বলা যায় যে এটা আমি সমর্থন করি না। সিম্পল, এটা আমি সমর্থন করি না। আপনি মনে করেন যে 57 ধারা রিপিল করা উচিত? রিপিল করা উচিত। বাবু ভাই, আপনার মতামত একটু না, এক লাইনে বলা যাবে না। না, আপনি কয়েক লাইনই বলেন। প্রথম কথা হচ্ছে, আজকে ওর ঘটনার পরও আরেকটা ঘটনা দেখলাম আমি যখন আসলাম স্ক্রলে। আইজিপি, হ্যাঁ, আইজিপি একটা প্রজ্ঞাপন জারি করেছেন যে সদর দপ্তরের 57 ধারায় যে কোনো মামলা নেওয়ার আগে সদর দপ্তরের অনুমতি নিতে হবে। সুতরাং আমরা বুঝার আগে সরকার তো বুঝতে পারছে যে এই ধারায় সমস্যা আছে। তা নাহলে এই ধারায় মামলা নিতে কেন আইজিপি প্রজ্ঞাপন জারি করতে হবে যে সদর দপ্তরের অনুমোদন নিতে হবে? এখানে আইজিপির ঘটনা। তারপরে আমি টেলিভিশন নিউজে বাইট দেখেছি, আমার সাথে আইনমন্ত্রী সরাসরি কথা হয়নি, উনি বলেছেন 57 ধারা নিয়ে চিন্তা ভাবনা চলছে। অনেকদিন ধরে, এটা অনেকদিন আগে বলেছেন। এবং কালকে আমরা তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আমাদের অ্যাটকো নেতৃবৃন্দ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তথ্যমন্ত্রী বলেছেন আইসিটি মিনিস্ট্রি, আইন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আর কোনো একটা মন্ত্রণালয়, ওনারা একটা কমিটি গঠন করেছেন 57 ধারাকে স্ক্রুটিনাইজ করবার জন্য। সুতরাং সরকারের অবস্থান থেকেই তো বোঝা যাচ্ছে 57 ধারা অপপ্রয়োগ কিংবা ভুল প্রয়োগ কিংবা ভুল দিকে নিয়ে যাওয়ার কিংবা অপদিকে নিয়ে যাওয়ার কিংবা বিতর্কিত দিকে নিয়ে যাওয়ার পথ খোলা আছে বলেই তো সরকার এটা নিয়ে ভাবছে। এটা একটা যেমন দিক। আরেকটা দিক হচ্ছে ডিজিটাল দুনিয়া যে নৈরাজ্য ঘটতে পারে বা ঘটছে, সেটাও তো আমাদের অজানা নয়। আপনার নামে, আমার নামে, যে কারো নামে যে কোনো একটা ছবি দিয়ে একটা পোস্ট দিয়ে দেওয়া সম্ভব, একে ধরিয়ে দিন কিংবা ইনি এই করেছেন। তার পরবর্তীতে আপনি যত জীবন বেঁচে থাকবেন, ব্লগ স্পেয়ার থেকে কিংবা ডিজিটাল স্পিয়ার থেকে এটা তো চলে যাবে না। আপনার নাম সার্চ দিলেই ওই ভুয়া ফেক নিউজটা আসবে। সুতরাং আমরা অ্যাটকো এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন কালকে একটা বাক্য বন্ধনে আমরা একমত হয়েছি। সেটা যদি আমি বলি, আপনি বোধহয় একমত হবেন। আমরা যেটা একমত হয়েছি, ডিজিটাল দুনিয়ায় স্ফিয়ারে যে নৈরাজ্য চলছে তা মোকাবেলায় প্রয়োজনীয় আইনি কাঠামো নির্মাণে অ্যাটকো এবং নোয়াব সরকারের সঙ্গে একই সাথে কাজ করতে আগ্রহী। সুতরাং একটা আইনি কাঠামো প্রয়োজন। 57 ধারা হয়তো নয়, 19 ধারা হয়তো নয়, কোনো একটা আইনি কাঠামো প্রয়োজন, যাতে করে আমরা ব্যক্তিও বাঁচবো, সরকারও বাঁচবে এবং বাক এবং ব্যক্তির স্বাধীনতাও ক্ষুণ্ণ হবে না। বাবাই, যে নির্দেশটির কথা আপনি বলছিলেন যে সদর দপ্তর, পুলিশ সদর দপ্তরের অনুমতি নেওয়া লাগবে বা অনুমোদন নেওয়া লাগবে 57 ধারায় মামলা হওয়ার আগে, সেটি কি আসলে পুলিশের দেয়ার এখতিয়ার রয়েছে কিনা? কোন আইনে যদি গঠনে ভুল থাকে না, এটা আরো 10টা ভুলের জন্ম দেয়। তাহলে যদি এটা কেমন আইন যে আইনের জন্য পূর্ব অনুমতি প্রয়োজন, তাহলে অন্য আইনে মামলা নিতে পূর্ব অনুমতির কেন প্রয়োজন না? সুতরাং এখানেই তো দেখছেন যে আইনটা। তবে ডিজিটাল দুনিয়ায় নৈরাজ্য প্রতিরোধে কোনো একটা আইনি কাঠামো যে দরকার, সে ব্যাপারে নিশ্চয়ই আমাদের কারো দ্বিমত নাই। কেননা কিছু না করলে তো আপনি, আমি, সরকার তো পরের কথা, আমি ব্যক্তির কথাই আসছি। আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যদি একটা ফেক নিউজ করা হয়, হাউ ডু ইউ প্রোটেক্ট ইয়োরসেলফ? এবং এটা সাথে সাথে কোটি কোটি শেয়ার হয়ে গেল, সব হয়ে গেল, দেন হাউ ডু ইউ প্রোটেক্ট ইয়োরসেলফ?
আমি একটু জনাব অধ্যাপক তারেক শামসুর রহমান আপনার কাছে জানতে চাইবো যে আপনি জানেন যে ১৬শ সংশোধনী আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে এবং সেই রায়ের ভিতরে যদি কাউন্সিল আবার রেস্টোর হয়েছে। আমি যেটি বলতে চাই যে আপনার কাছে কি মনে হচ্ছে যে আইন বিভাগ এবং মানে বিচার বিভাগ তারা আসলে পরস্পর মুখোমুখি হচ্ছে? কারণ আইনমন্ত্রী অভিযোগ করছেন সংবিধানে যা রাষ্ট্রপতির সুপ্রিম কোর্ট তা নিতে চায়, আমরা প্রধান বিচারপতিকে কোর্ট করে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি মনে করছেন যে পার্লামেন্ট আসলে তাদের ক্ষমতার উপর এখতিয়ার করতে চায়। এরকমও বলা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এরকম অনেকগুলো, মানে আমি যদি সহজ স্ট্রেট কথা বলি, জবাব দেই, এটা এক ধরনের একটা মুখোমুখি পরিস্থিতি আমি লক্ষ্য করছি এবং এটা কাঙ্ক্ষিত নয়। এবং এই যে এক বিভ্রান্তকর মাঝে মধ্যে মাননীয় মন্ত্রীরা কথা বলেন, আবার চিফ জাস্টিসের এর কাউন্টার একটা কথা বলেন, এতে করে এটা মনে হচ্ছে কোথায় যেন একটা পরস্পর মুখোমুখি দুটো পক্ষ দাঁড়িয়ে গেছে, বিচার বিভাগ একদিকে, আইন বিভাগ একদিকে। একটা সুস্থ বিচার কিন্তু কাঠামোর জন্য এটা আপনি কি মনে করেন যে এটা ক্ষতিকর? আমার কাছে মনে হয় যে গণতন্ত্রের মধ্যে এই আলোচনাগুলি, একাডেমিক ডিসকাশনগুলি ভালো না, এটা ভালো না। এটা এটা ধরেন, এটা তো আইন আপনাকে, সংবিধান আপনাকে নির্দিষ্ট করে দিয়েছে যে আপনার সীমাটা কতটুকু হবে। এখন এই ক্ষেত্রে যদি আইন বিভাগ আর বিচার বিভাগ যদি পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে যায়, এমন কোন পরিস্থিতির যদি সৃষ্টি হয় যে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্ম হয়েছে, এটা তো একটা ভুল মেসেজ পৌঁছে দিতে পারে এবং এটা তো ডেফিনেটলি এটা কাঙ্ক্ষিত নয়। এটা হওয়া উচিত না, কোনো অবস্থাতে হওয়া উচিত না। জনাব মোজাম্মেল বাবু, আপনি কি মনে করছেন? আমি প্রধান বিচারপতি যে কথাগুলি বলেছেন রায়ে, তার মধ্যে একটি লাইন উদ্ধৃত করতে চাই যে তিনি রাজনীতিবিদদের সমালোচনা করছেন, আমিত্ব তে ভোগা একজন। তিনি লিখছেন যে এই বাজে রোগের কারণে, আমিত্বকে তিনি একটি রোগ বলছেন, এই বাজে রোগের কারণে নীতি নির্ধারকরা সবকিছু ব্যক্তিকরণ করে ফেলছেন। তারা তাদের ক্ষুদ্র এবং সংকীর্ণ দলীয় স্বার্থে একটি ভুয়া ও মেকি গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন। আরো স্ট্রং শব্দ এখানে হচ্ছে যে জীবনের প্রথমবারের মতো আপনার সাথে আমি একমত হতে পারলাম একটা বিষয়ে, যে আপনি যে বলছিলেন যে এই যে একাডেমিক এই ডিসকাশনগুলি সুস্থ। আমি মনে করি যে যদি চিফ জাস্টিস যে কথাগুলি বলছেন সেগুলি যদি একাডেমিক হয়, বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার স্বার্থে এবং কনফিউশনগুলি আমাদের সংবিধানের কনফিউশনগুলি যেগুলি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, এগুলি দূর করার লক্ষ্যে একটা গুড ইন্টেনশন থেকে হয়, তাহলে আমি এই চর্চার বিরোধিতা কোনো দেখি না। হ্যাঁ, কিন্তু যদি কোনো ব্যক্তি অন্য কোনো উদ্দেশ্যে বক্তব্যগুলি দেয়, সেখান থেকে মনে হতে পারে মুখোমুখি কোনো আলটেরিয়ার মোটিভ আছে, তাহলে এটা ক্ষতিকর। আমি বিশ্বাস করি আমাদের চিফ জাস্টিস সাহেবের কোনো মোটিভ নাই আদার দেন যে কনফিউশনগুলি আছে সেই কনফিউশন ক্লিয়ার করার ব্যাপারে। কিন্তু বাবা, এই যে বক্তব্য আইনমন্ত্রী বলছেন যে এজলাসে থেকে এই রাজনৈতিক বক্তব্য দেওয়া আসলে ঠিক না, আবার প্রধান বিচারপতি বলছে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আমাকে আসলে সুপ্রিম কোর্টের স্বার্থে না। এইখানে তো আপনি তো বললেন এখানে আনহেলদি কোথায়, যে আইনমন্ত্রীর বক্তব্য এবং ওনার বক্তব্য কোনোটাই তো ভুল না। আচ্ছা, আইনমন্ত্রী কোট আনকোট, প্রধান বিচারপতির রাজনৈতিক বক্তব্য সঠিক নয়, এটা যে কেউ বলবে। এখন প্রধান বিচারপতি আবার ডিফেন্ড করছেন নিজেকে যে আমি যা বলছি সেটা রাজনৈতিক নয়, সুপ্রিম কোর্টের সাথে, নাথিং রং ইন ইট। এখন কথা হচ্ছে দুজনের বক্তব্য, এখন কথা হচ্ছে ওনার বক্তব্য কি শুধুই সুপ্রিম কোর্টের স্বার্থে, এটা তো সময় বলবে। যদি সত্যিই আইনের শাসনের স্বার্থে হয়, সুপ্রিম বিচার বিভাগের স্বার্থে হয়, তাহলে দুইটা কথা বেশি আর দুইটা কথা কম নিয়ে আমাদের এই তর্কে যাওয়া ঠিক হবে না। একটা জিনিস এখানে একটু কথা বলি যে আমি কয়েকদিন আগে পার্লামেন্টের একটা ডিবেট আমি দেখছিলাম, সেখানে একজন মাননীয় মন্ত্রী খুব কঠোর ভাষায় প্রধান বিচারপতির সমালোচনা করেছিল, অত্যন্ত কঠোর ভাষায়, নামটা উল্লেখ করলাম না, না দরকার নাই, কঠোর ভাষায় সমালোচনা করেছেন পার্লামেন্টে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে প্র্যাকটিসটা, যে আপনি প্রধান বিচারপতিকে সমালোচনা করলে তাকে তো কথা বলার সুযোগ দিতে হবে, সে তো পার্লামেন্টে উনি তো নেই, তাকে সমালোচনা করা যায় কিনা, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনি প্রধান বিচারপতিকে সমালোচনা করার অর্থ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা মেসেজ চলে যেতে পারে যে আপনি একটা প্রতিষ্ঠানকে, বিচার বিভাগকে আপনি আক্রমণ করছেন। একজন রাজনীতিবিদ
যার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তিনি মাঠে ময়দানে চষে বেরিয়েছেন, তিনি যদি প্রধান বিচারপতির কোনো কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে থাকেন, তার নিশ্চয়ই তার একটা অন্যরকম একটা রেমিডি আছে বা অন্যরকম একটা প্ল্যাটফর্ম আছে। কিন্তু এখানে দাঁড়িয়ে যদি সরাসরিভাবে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধান বিচারপতির সমালোচনা করা হয়, তাহলে কিন্তু একটা ভুল মেসেজ পৌঁছে দিতে পারে। না, আমি এখানে আবার একমত হতে পারতাম না। প্রধান বিচারপতির বিচারিক রোল না, প্রধান বিচারপতি তো এখন অ্যাডমিনিস্ট্রেটিভ রোল এবং সংবিধানে বিচার বিভাগের অবস্থান কি হবে, কিভাবে স্বাধীনতা পাবে, এই একাডেমিক একটা ডিবেটে জড়াচ্ছেন। আপনি ওনার এই ডিবেটে উনি যে মত দিচ্ছেন, এই মতটা তো অ্যাবসলিউট না, ঐশ্বরিক না। এই মতের আমরা বিরোধিতা করতে পারবো না, আমরা করতে পারবো, পার্লামেন্টারিয়ান পারবে। ওনার বিচারের রায় নিয়ে, আপনি বিচারের রায় নিয়ে নিশ্চয়ই কথা বলতে পারেন, রায় নিয়েও কথা বলতে পারবো, কিন্তু এটা ব্যক্তি নয় তো। উনি তো কিছু কমেন্ট করছেন, রায় নিয়ে আমাদের সাথে প্রফেসর হাফিজুর রহমান কার্জন এসে পৌঁছেছেন। উনি তো কিছু বক্তব্য দিচ্ছেন। আমি প্রফেসর তারেক শামসুর রহমানের কথাটি এখানে একটু উদ্ধৃত করতে চাই। তিনি এখানে বলছেন যে সংসদে আলোচনা হচ্ছে যেখানে প্রধান বিচারপতি উপস্থিত নাই, সেইখানে তাকে নিয়ে যে সমালোচনা করা হচ্ছে সেটি আসলে কতটা যৌক্তিক হচ্ছে। আমরা যদি প্রশ্নটা এমন করি, প্রধান বিচারপতি যখন রায় লিখছেন এবং তিনি যদি এরকম বলছেন সংসদ যদি যথেষ্ট পরিপক্কতা অর্জন না করে, তাহলে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ করার ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত করে একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। প্রধান বিচারপতি কি এই সিদ্ধান্তে আসতে পারেন কিনা যে সংসদ যথেষ্ট পরিপক্কতা অর্জন করে নাই, বা আরেক শব্দে যে সংসদ অপরিপক্ক, এটি যৌক্তিক কিনা? দেখেন, আমি আইনের একজন ছাত্র হিসেবে যেটা দেখি, যে আপনি ইফ ইউ discuss and analyze the history of constitutional history of India and USA, মার্কিন যুক্তরাষ্ট্রে 1803 সালে মারবারি ভার্সেস মেডিসন, সেখানে চিফ জাস্টিসের সাথে তখনকার যে প্রেসিডেন্ট তার কিন্তু দ্বন্দ্ব হয়েছিল, এবং ওইখানে আপনার প্রেসিডেন্টের একটা কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করেছিলেন চিফ জাস্টিস। হ্যাঁ, তখন আপনার মানে ইউএসএর কনস্টিটিউশন, সেটা প্রথম কনস্টিটিউশন 7টা আর্টিকেল ছিল, সবচেয়ে ছোট কনস্টিটিউশন, এবং সেখানে আদালতকে কোনো ক্ষমতা দেয়া ছিল না যে তারা কংগ্রেস এবং প্রেসিডেন্টের ক্ষমতাকে অবৈধ ঘোষণা করতে পারবে কিনা। কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইউএসএ তারা সেই ইন্টারপ্রিটেশন দিয়েছে, ইট ইজ দি সুপ্রিম কোর্ট অফ ইউএসএ, দে আর দি গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, এবং যদি কংগ্রেস এবং প্রেসিডেন্ট এমন কিছু করে যেটা অবৈধ, সেটা সে বাতিল করতে পারবে। আমরা কিন্তু ইন্ডিয়ান মানে ইউএসএর কনস্টিটিউশন এবং আপনার ইন্ডিয়ার কনস্টিটিউশনাল হিস্ট্রি যদি দেখি, তাহলে পরে কিন্তু আমি এতে সমস্যার কিছু দেখি না। কিন্তু আমার কথাটা সেখানে যে আপনার একটা রাষ্ট্রের ভিতরে যে 3টা অঙ্গ, তাদের মানে পরস্পরের সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে, সমন্বয়ের মধ্যে দিয়ে যদি চলে, তাহলে পরে বেস্ট। আর যদি তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব হয়, আমি আশঙ্কার কিছু দেখি না। এই দ্বন্দ্বটা ইন্ডিয়াতে হয়েছে, ইউএসএ তে হয়েছে, কিন্তু সেটা হতে হবে আপনার কনস্টিটিউশনালিজমের বিকাশের জন্য। আমি কার্জনের 2টা শব্দ নিয়ে একটু বিনয়ের সঙ্গে আপত্তি করি। যেমন তারা যদি সমঝোতার মধ্যে চলে, তাহলে কিন্তু জনগণের বিপদ। জনগণ একজনের কাছ থেকে আক্রান্ত হলে আরেকজনের কাছে বিচার চাইতে যায়, মূলত বিচার বিভাগের। তারা যদি সমঝোতা করে চলে, জনগণের বিচার পাওয়ার কোনো জায়গা নেই। অবশ্যই আমি বুঝেছি। আর উনি যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং একটা ভারসাম্যের মধ্যে চলে, আমার মধ্যে ভারসাম্য শব্দটা বেটার, ভারসাম্যের মধ্যে চলে, জনগণের জন্য এটা ভালো। আর এই যে ডিবেটটা, বিতর্কটাকেও আমি দ্বন্দ্ব হিসেবে ব্যবহার করতে রাজি না। মানে আপনি এটাকে একটা প্রসিডিউর, আমি একটু শেষ করতে চাই যে এই ধরনের আপনার যেটাকে এখন বলা হচ্ছে যে কনফ্লিক্ট বিটুইন পার্লামেন্ট এবং জুডিশিয়ারি, সেইটাকে আপনি যদি আপনার মানবাধিকারের বিকাশ, নাগরিক অধিকার রক্ষা, আপনার যে কনস্টিটিউশনালিজম, আপনার গুড গভর্নেন্স, সেটার বিকাশের জন্য ব্যবহার করেন, তাহলে সেটা সেটাকে রাষ্ট্র ব্যবস্থা ক্রিপল করে সেটা কিন্তু আমাদের কারোর জন্য ভালো না। আমি সেই জায়গাটা আমি কিন্তু বাবু ভাইয়ের সাথে ওইখানে বিরতি নিচ্ছি। বিরতির পর বাবু ভাই আপনার কাছে যখন ফিরবো, আপনি জানেন যে সম্প্রতি সুশীল সমাজের প্রতিনিধিরা যাদেরকে ডাকা হয়েছিল, তারা যে নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছেন, তাদের অনেকেই নির্বাচনের সময় সেনা মোতায়েনের দাবি করেছেন। ফিরলাম আজকের বাংলাদেশে। আমরা সেনাবাহিনী মোতায়েনের প্রসঙ্গে আপনার মতামত যেটা বললেন, এই প্রশ্নটা আমার দর্শকদের আমি রেখে দিতে চাই, কেননা আপনি সুশীল সমাজকে ডেকেছিল বললেন যে সুশীলের সঙ্গে আমি কি জানি না। একজন আমাকে বলছে প্রথম আলোর প্রথম পাতায় যাদের ছবি ছাপা হয় তারা হচ্ছে সুশীল। মানে কোন একটা ঘটনা ঘটলে পক্ষে বিপক্ষে মত নেয় না, যদি প্রথম পাড়ায় ছাপা হয়
যেমন আমি আমার বন্ধু মিজানুর রহমান খানকে দেখলাম ওই ইয়েতে ডাকছে, ডাকতেছেন। আমি নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করলাম মতিউর রহমান সাহেবকে ডাকলেন না কেন, উনি তো সাংবাদিক। আচ্ছা। মিজানুর রহমান খান হচ্ছে সুশীল আর মতি ভাই হচ্ছে সাংবাদিক। সাংবাদিক, সুতরাং সুশীলের সংজ্ঞা আমি জানি না, এটা উনি তো গিয়েছিলেন, উনি গিয়েছেন, উনি বলতে পারবেন জি, সুশীলের প্রফেসর তারেক শামসুর রহমান বলতে সুশীলের পারবেন। সংজ্ঞা জি। কি। তবে কিছু সম্মানিত নাগরিক ওখানে গিয়েছিলেন তাদের নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা দেখেছি, এবং সেনা মোতায়েন নিয়ে মানে আমার মনে হয় সবাই এবং আপনি সহ একটা বিনা কারণ রাজনীতি করতেছেন, যে সেনাবাহিনী রাষ্ট্রের অংশ, সেনাবাহিনী কি বলে সিভিল গভর্নমেন্টের এইডে যে কোনো সময় মোতায়েন করা সম্ভব, এটার জন্য সামরিক শাসন জারির প্রয়োজন পড়ে না, এবং নির্বাচনকালীন অবস্থায় অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দরকার হয়, পুলিশ একা পারে না, সেই সাথে বিডিআর যোগ করা হয়, সেই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসাবে র্যাব যোগ করা হয়। এখন সেনাবাহিনী, নেভি, এয়ারফোর্স, কোস্ট গার্ড সবাই সরকারের যত ফোর্সেস আছে স্ট্যান্ড বাই থাকবে, এটা তো স্বাভাবিক। এই সেনাবাহিনী মোতায়েন নিয়ে না, আমরা না হয় অকারণ রাজনীতি করছি বাবা, কিন্তু আপনি আজকে খেয়াল করবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সেনাবাহিনী দরকার, সেনাবাহিনী চাই, এবং ওবায়দুল কাদের বলছেন সেনাবাহিনী কোনো দরকার নাই। আমি কি শুধু আপনি একা অনর্থক রাজনীতি করছেন বলছি? না, মানে সবাই। আচ্ছা, হ্যাঁ, আমরা তো খবর দেই, মানে আপনার রাজনীতি করলে- মির্জা ফখরুল এটা নিয়ে রাজনীতি করতে চায় যে তারা সেনাবাহিনী চায়, হ্যাঁ। অতএব সেনাবাহিনী যাতে তাদের উপর একটা খুশি থাকে, জি। এবং আওয়ামী লীগ যেহেতু বিএনপি চায় তারা সেনাবাহিনী, কিন্তু প্রফেসর তারেক শামসুর রহমান কেন চান? তারেক শামসুর রহমান কেন চায় উনি বলুক। আচ্ছা, আমি প্রফেসর তারেক মনে করি শামসুর রহমান কেন সেনাবাহিনী চান? সেনাবাহিনী সরকারের অংশ, প্রয়োজনে ব্যবহার হবে, প্রয়োজনে ব্যবহার হবে না, কিন্তু- এবং অপ্রয়োজনে ব্যবহার হবে। কিন্তু এই প্রসঙ্গটি তুলে মানে মাত্রই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা আছে, সেনাবাহিনী চাই, সংসদ ভেঙে দিতে চাওয়ায় এবং না ভোট, এগুলি হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা আছে। প্রথম সেনাবাহিনী চেয়েছেন, আমি একটু বলি, সেদিন আলোচনায় যে বিষয়গুলো এসছে, এই একটা বিষয়ের মধ্যে আমরা যারা উপস্থিত ছিলাম দুজন বা তিনজন বাদে বাকি সবাই একমত পোষণ করেছে সেনাবাহিনী মোতায়েন করাটা জরুরি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাবাহিনী থাকাটা দরকার। কেন দরকার? একটা ধরেন একটা প্রতিটি ক্ষেত্রে একটা বিরোধিতা থাকতে পারে। আমার পারসেপশনটা হচ্ছে, আমি মনে করি বটম লাইনটা কি, একটা নির্বাচন, আপনি সুষ্ঠু একটা নির্বাচন চান, আপনি চান যে সকল দলের গ্রহণযোগ্যতা এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হোক। সেক্ষেত্রে আমরা অতীত অভিজ্ঞতা আমরা দেখেছি যে যেখানে পুলিশ থাকে, যেখানে র্যাব থাকে, যেখানে ধরেন আনসার থাকে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে ভূমিকাটা তারা প্রপারলি নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের উপস্থিতিতেই ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, তাদের উপস্থিতিতে সিট কারচুপি হয়েছে, এটসেট্রা এটসেট্রা। ফলে সেনাবাহিনী থাকলে, এই উর্দিটা থাকলে মানুষের মধ্যে একটা ভয় জন্মে যে সেনাবাহিনী একটা ধরে ফেলতে পারবে। ফলে শুধুমাত্র এই পারসেপশনেই যে সেনাবাহিনী থাকলে নির্বাচনটা হয়তো সুষ্ঠু হবে, আমি কথাটা হয়তো ইউজ করলাম, হয়তো সুষ্ঠু হবে, হয়তো ভোট কারচুপি হবে না, হয়তো ব্যালট বাক্স ছিনতাই হবে না। আপনি হয়তো বলছেন বটে, কিন্তু নির্বাচন কমিশনে কি আপনি বলেছেন যে সেনাবাহিনী না থাকলে আসলে নির্বাচন সুষ্ঠু হবে না? আপনি কি না, বলেছেন? আমার পারসেপশন, আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা চাই যে সেনাবাহিনী থাকুক, এবং আমরা এটাও বলেছি আমি যে থাকতেই পৃথিবীর হবে। থাকতে হবে এটা বলিনি, এবং থাকাটা ভালো। কেন? আরো যুক্তি দেখিয়েছি আমি। আমাদের সেনাবাহিনী 1993-তে কম্বোডিয়াতে নির্বাচন পরিচালনা করতে গেছে, সেখানে সুষ্ঠু নির্বাচন আমাদের সেনাবাহিনী করেছে। আপনি নামিবিয়ার হিস্ট্রি যদি আপনাকে বলি, নামিবিয়ার স্বাধীনতার সময় সেখানে Okay. জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী সেনাবাহিনী মোতায়েন করেছে। প্রফেসর তারেক শামসুর, আমার শুধু একটি প্রশ্ন ছিল, ধরা যাক পুলিশ এবং র্যাব এরা বায়াসড ফোর্স, বায়াস ফোর্স বলবো না, তারা কন্ট্রোল করতে পারছে না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ওকে, কেন পারছে না? বিকজ তাদের যে কোনো কারণে হোক তাদের দুর্বলতা আছে, তাদের সেন্ট্রাল কমান্ড তাদেরকে Okay. কমান্ড দেয়নি। ওকে, ধরে নেওয়া যায় যে এটা একটা দুর্বল ফোর্স। একটা দুর্বল ফোর্স, একটা সবল ফোর্স কার নেতৃত্ব নেবে? মানে সবল ফোর্স না, সবল রাষ্ট্রের নেতৃত্বে, সেনাবাহিনী তো রাষ্ট্র কে আসলে? ওয়েল, এটা ডেফিনেশন তো আবার অন্যভাবে দিতে হবে। এই সেনাবাহিনীকে তো কোনো প্রধানমন্ত্রী কন্ট্রোল করেন না, এই সেনাবাহিনীকে তো নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী কন্ট্রোল করেন না। সেই প্রতিরক্ষা মন্ত্রী তাহলে সেনাবাহিনী কার কন্ট্রোলে, স্যার? সভ্য গণতান্ত্রিক দেশে তো সিভিল গভর্নমেন্টের আন্ডারে আর্মি থাকে, সেটা তাহলে এটা কি দুর্বলের আন্ডারে উইদিন দ্য স্টেট? না, এটা উইদিন স্টেট না। সেনাবাহিনীকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনীর কমান্ড, রাইট? কমান্ড। ওকে। আচ্ছা, এবং কমান্ডের উপরে থাকবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্যার এইখানে একটা বিরাট ভুল। সেনাবাহিনীকে আপনি স্বতন্ত্র কমান্ডের একটা জায়গায় সেনাবাহিনীর কারা কাজ করে? আমার আপনার ভাই, সন্তানরা, হ্যাঁ, হ্যাঁ, সন্তান, ভাই। ও তারা বাংলাদেশের নাগরিক,
এবং সেনাবাহিনী যখন ইলেকশনে আপনি সেনাবাহিনী মোতায়েন দরকার, সেখানেও বিতর্ক আছে কোন লেভেলে। হ্যাঁ, একদম প্রথমেই কেন্দ্রে যাবে ওইখানে না না, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। যদি থাকে, আপনি জানেন সেনাবাহিনীকে যদি সিভিল গভর্নমেন্টের এইডে আসতে হয়, তখন তাকে সিভিল গভর্নমেন্টের এইডে আসতে হবে। আপনি Right. যেভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় না, আমি সেনাপ্রধানের বলছি- অধীনে, তাকে তো না এই কমান্ডটা আমি যেটা বলছি সেখানে রুলস অফ স্যার এনগেজমেন্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাজে মানে আইন শৃঙ্খলা রক্ষায় যদি তার আসতে হয়, তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগী সংগঠন হিসেবে আসতে হবে। তাহলে এই যে কিন্তু সবল ফোর্সটা দুর্বল ফোর্সের অধীনে থাকলে সেটা একটা কেওয়াস হবে কিনা আমি সেটা জানতে চাইছিলাম। আমার অধীনে ঠিক না। অধীনটা না, সবাই সহযোগিতায়। সহযোগিতা আমার মনে হয় একটু আইনের ব্যাখ্যা প্রয়োজন। আমরা একটু আমি জি। একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে বিষয়ে কথা হচ্ছে, মানে প্রথমে আমি বলতে চাই যে বাবু ভাই যেটি বলেছেন যথার্থই বলেছেন, যে আমাদের ভাই, আমাদের এখন মহিলা অফিসাররাও কিন্তু আর্মিতে যাচ্ছে, আমাদের বোন, আমাদের সন্তান, তারাই, এবং তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তারপরে তারাই যে হাতির ঝিল অনেক ভালো ভালো কাজ করেছেন। কিন্তু এইটাও সত্যি যে আর্মি সম্পর্কে কিছু মিথ বাংলাদেশে প্রচলিত। অনেকে মনে করেন যে সিভিল গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট ভালো চালাতে পারছে না, আর্মি আসলে সব ঠিক হয়ে যাবে। সামরিক সরকারের সময় আমরা সেটা দেখি নাই, কারণ তারা নানা রকম পলিটিক্যাল গভর্নমেন্টের দুর্নীতির কথা বলে এসে উইদিন 1 ইয়ার আর 2 ইয়ার তার চেয়ে বেশি দুর্নীতি তারা আকণ্ঠ নিমজ্জিত হয়েছেন। এবং 2006-07 সালের অভিজ্ঞতা দেখেন আপনি, প্রথমে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যাকড বাই আর্মি তারা আসলো, তখন দুই দলের নানা রকম করাপশন, অমুক তমুক, তারপর আমরা দেখলাম প্রথম আলো, ডেইলি স্টারে অসংখ্য প্রতিবেদন, তার প্রেক্ষিতে দেখলাম প্রথম আলো, ডেইলি স্টার সহ সংবাদ মাধ্যমের অনেক প্রশংসা। তখন আমরা দেখলাম যে এন্টি কারাপশন মানে আপনার Right. দুর্নীতি বিরোধী যে অভিযানটা চলছে, কিন্তু উইদিন 6 মান্থস 1 ইয়ার আর্মি অফিসার তারাও দুর্নীতিতেই করে গেলেন। তাহলে তার ব্যারাকে থাকলে তারা ভালো থাকেন, কিন্তু যখন ওই ফিল্ডে আসেন তারাও পুলিশ আর র্যাবের মতো আচরণ করেন। হোয়াট ইজ দি ডিফারেন্স? আর আপনি আরেকটা বলতে চাই আমি, সেটা হচ্ছে যে আপনার 2001 সালে কিন্তু অপারেশন ক্লিন হার্ট হয়েছিল, Right. এবং সেটা কিন্তু আর্মি দ্বারা পরিচালিত হয়েছিল, এবং সেই অপারেশন ক্লিন হার্টের পরে ইনডেমনিটি দিয়ে পার্লামেন্টে আইন পাশ করে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। সেটি প্রফেসর ডক্টর স্বাধীন মালিক উনি চ্যালেঞ্জ করেছিলেন, সেটি বাতিল হয়েছে। রাইট। আমি একটু আরেকটা শব্দ আপনি বলতে যে দ্রুত বলতে যে ভুল করছেন, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন না, মুক্তিযুদ্ধে তাদের নেতৃত্ব, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে সবকিছু হয়েছে, কিন্তু ওখানে শুধু না, বঙ্গবন্ধুর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে নিয়মিত বাহিনী হিসাবে সেনাবাহিনী, বিডিআর, পুলিশ কিন্তু প্রফেসর কাজল, আপনি কি মনে করেন যে এত জায়গা থেকে এতজন সুশীল সমাজের প্রতিনিধিরা যে গেলেন, তারা সকলেই যে সেনাবাহিনী চাইলেন, সেটি তো আসলে যে পাবলিক পারসেপশনের একটি রূপই তারা তো। আমার যেটা মনে হয় যে বাংলাদেশে গণতন্ত্রটা খুবই ভঙ্গুর, এখানে আমরা প্রতিষ্ঠান করতে পারি নাই। এবং আপনার যেটা হবে যে হ্যাঁ, আর্মি যদি প্রয়োজন হয় করেন, কিন্তু সেই কথাটা বাবু ভাই যে কথাটা বলেছেন স্যার, যে আমাদের ইয়েতে হচ্ছে আর্মি মাস্ট বি আন্ডার দি কন্ট্রোল অফ সিভিল অথরিটি। পৃথিবীর কোন গণতান্ত্রিক সভ্য দেশে আপনি শুধু আর্মি বলে চিৎকার হয় না, কিন্তু আপনি কোন সবকিছুতে বিপদ আপদ সবকিছুতে আর্মি বলে চিৎকার কিন্তু হয় না, সেটা গণতন্ত্রের শুভ লক্ষণ না। কিন্তু এই পারসেপশন আমরা অস্বীকার করতে পারবো না বাবা, আমরা একটা বিরতি নিচ্ছি। এই পারসেপশন আমরা অস্বীকার করতে পারবো না যে আমরা আসলে আমাদের কোন প্রতিষ্ঠানগুলির উপরে কোনো আস্থা রাখতে পারি না, সেই কারণে সেনাবাহিনীর কথা আসছে। বাবা, আমরা একটা বিরতি নিয়ে আসি। আমরা প্রতিষ্ঠানগুলিকে কি আমরা ধ্বংস করে ফেলেছি, নাকি প্রতিষ্ঠানগুলি নিজের কারণে ধ্বংস হয়েছে? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব মোজাম্মেল বাবু, মোটামুটিভাবে যে সুশীল সমাজের প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন, সেখানে 3টি ইস্যুতে তারা মোটামুটিভাবে একমত হয়েছেন। একটা হচ্ছে সেনাবাহিনী মোতায়েন, একটা হচ্ছে নির্বাচন আগে সংসদ ভেঙে দেওয়া, আর একটা হচ্ছে না ভোটের প্রবর্তন, যদিও না ভোটের প্রবর্তন এই জন্যই তো আমার একটা সমস্যা। আমি তো সুশীল নামটা নিয়ে বললাম যে ওই প্রথম আলোর প্রথম পাতায় লেখা লোকজনকে যদি দাওয়াত দেয় এবং তারা সব বিষয়ে একমত হবে, কিন্তু এতে জাতি একমত কিনা। সেনাবাহিনী একটা মাত্র প্রতিষ্ঠান। আপনি জানেন জুডিশিয়ারিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে যে অঙ্ক যোগ বিয়োগ করে জুডিশিয়ারিকে রাজনীতিকরণ করে ফেলা হচ্ছে। এই সেনাবাহিনীকে যদি আপনি ইলেকশন রেগুলার ডিউটিতে আনেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবশ্যই থাকবে, রেগুলার কেন্দ্র রাজনীতিতে আনেন, তার কি ভাই বোন নাই? তারও তো আত্মীয় স্বজন নির্বাচনে দাঁড়াবে, তারও তো কোনো না কোনো ভাবে পক্ষপাতে জড়িয়ে পড়বে। এবং সেনাবাহিনীকে পক্ষপাত দুষ্ট করে মোটামুটি একটা সর্বশেষ বিতর্কে জড়ানোর যদি কোনো একটা আর কোনো পদ্ধতি বাকি থাকে, বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করে। স্যারই বলেছেন বিভিন্ন দেশে যে নির্বাচন করে সবই করে,
কিন্তু সেনাবাহিনী যখন উচ্চাভিলাষী সেনা কর্মকর্তাদের অধীনে সামরিক শাসকের অংশ হিসেবে আসে তা কি হয় বাবা দেখেছেন? আপনার অনুমতি নেই, আপনি যখন এই কথা বলছেন আপনাকে উদ্দেশ্য করে একটি মানে গালি। না গালি না, একজন মতামত করছেন যে তিনি বলছেন আর্মি উইল ওয়ার্ক আন্ডার রুলস এন্ড রেগুলেশনস whereas we have no faith on police or RAF from the past experiences। এটা আপনি একটু ব্যাখ্যা করবেন। না ব্যাখ্যা করলাম তো। জি। বাংলাদেশের আর্মি অনেক বেশি ডিসিপ্লিন, অনেক বেশি, কিন্তু পুলিশ আর র্যাবের প্রতি কোনো না, আস্থা রাখতে পুলিশ পারছেন না। এটা হচ্ছে যে যার সাথে রেগুলার থাকে। যেমন আপনার বাসায় কি হয় জানেন, যে ধরেন হাজবেন্ড চাকরি করে অথবা ওয়াইফ চাকরি করে, এখন কিন্তু দুই রকমই হয়। Right. যে সারাক্ষণ বাসায় থাকে, জি। যেমন আমি আমার বাচ্চার সঙ্গে বেশিক্ষণ থাকি, তখন আমার কথা যখন শুনতে চায় না, আমি বলি যে মাকে বলি তুমি একটু বলো, হয়তো শুনবে। ও তো আমার সাথে মিলেমিশে সারাক্ষণ খেলা করে, Right. তো আমার কথার চেয়ে তোমার দূরত্বে যে থাকে তার কথা। সেই কারণটা ছাড়া সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি রাজনীতির প্রক্রিয়ায় ঢুকিয়ে ফেলা, এ ধরনের কোনো চেষ্টা না করে সেনাবাহিনীকে সেনাবাহিনীর জায়গায় এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রয়োজনে মোতায়েন রাখার কোনো বিকল্প আমি দেখি না। আর সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা দেওয়ার কথা একটি বলা হচ্ছে যে সেনাবাহিনীকে শুধু এমনি দিলে হবে না, বিচারিক ক্ষমতা দিতে হবে। এই ব্যাপারে একটু জানাব হাফিজুর রহমান কার্জন। বিচারিক ক্ষমতা শুধুমাত্র অনলি দি ল গ্র্যাজুয়েটস, Okay. এর বাইরে কেউ না। ওকে, আপনার এক্সিকিউটিভ অ্যাডমিনও না, Right. পুলিশও না, র্যাবও না, আর্মিও না, একদম না। আচ্ছা। মানে বিচারিক এটা ভেরি টেকনিক্যাল স্পেশালাইজড জিনিস, না, এবং সেটা এসকে সিনহা বারবার বলেছেন, আমিও তার সাথে একমত। না, যে একদম মানে কোনোভাবেই না। এবং সেটি যে বিচারিক ক্ষমতার একটি ইয়া হচ্ছে যে তা না হলে সেনাবাহিনী আসলে ঠিক কাজ করতে পারবে না এই ব্যাপারে। এখন তো সিভিল ব্যুরোক্রেসিকে একদম, ম্যাজিস্ট্রেসি নিয়ে, এবং বিচার বিভাগ আলাদা হওয়ার পর সেটি আর কোনো আপনি কিছুদিন ম্যাজিস্ট্রেট ছিলেন না, সেই সৌভাগ্য কিন্তু এখন নাই। এখন Right, ম্যাজিস্ট্রেটের বিচারিক right, ক্ষমতা, magistrate মানে এই বিচারিক ক্ষমতা ম্যাজিস্ট্রেসি পাওয়ারও থাকবে না। প্রফেসর তারেক শামসুর রহমান, সংলাপের প্রসঙ্গে আবার একটু ফিরে আসি। আপনারা নির্বাচন কমিশনের সাথে সংলাপ করে আপনি কি এটি বুঝতে পারছেন যে আপনি এসে অবশ্য বলছেন যে সিইসির আশ্বাসে আস্থা রাখতে চাই, নির্বাচন কমিশনের সংলাপ থেকে ফিরে আপনি কি মনে করছেন যে এই সিইসির উপর মানুষ আস্থা রাখবে, নির্বাচনে অংশগ্রহণমূলক হবে এবং নির্বাচনটি এটা ভালো নির্বাচন হবে, আপনি কি না, মনে করেন? খালেদ, আমি প্রথম থেকে অনুষ্ঠানের প্রথম থেকে আমি সিইসির বক্তব্য এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আমি ফলো করেছি। আমি প্রতিটি ক্ষেত্রে আমি দেখেছি তার একটা সৎ উদ্দেশ্য আছে। আমি সৎ কথাটা এই জন্য বললাম, তিনি অনেক ক্ষেত্রে অনেক ইস্যুতে তিনি যেটা বুঝতে পারেন নাই, তিনি চেয়েছেন, ব্যাখ্যা চেয়েছেন। আপনি এটা কিভাবে আমরা করব, একটা এক্সাম্পল দিই আপনাকে। একটা প্রশ্ন আসলো যে প্রবাসী ভোটারদের, আর তখন উনি এটা বললেন যে এটা আপনারা বলেন আমরা প্রবাসী ভোটারদেরকে নিতে চাই, কিন্তু কি করে নেব, কোন মেকানিজমে নেব। তার অর্থটা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে তিনি নোট করেছেন, তিনি ল্যাপটপ নিয়ে এসছেন, সমস্ত নোট করেছেন, এবং প্রতিটি কখনো ইভেন কি আমাদের মধ্যে থেকে দুজন তাকে সমালোচনা করেছে এবং কঠোর ভাষায় সমালোচনা করেছে, কিন্তু সমালোচনার উনি কোনো জবাব দেন নাই, খণ্ডন করেন। মানে উনার বিরুদ্ধে এখন সবচেয়ে কঠোর সমালোচনাটা কি, মানে উনি তো উনি এখন কোনো নির্বাচন পরিচালনা করেন নাই, যেটা তার করেছেন একটা বক্তব্য কুমিল্লা এবং নারায়ণগঞ্জ। না, তার একটা আগের বক্তব্যের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড তফসিল ঘোষণার আগে আমার করার কিছু নাই। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে দুজন সমালোচনা করেছেন এবং বলছেন যে আপনি এটা কথা আপনার ঠিক না, সংবিধান অনুযায়ী আপনি করতে পারেন। কিন্তু ওনাকে বলার পর উনি এটাকে খণ্ডন করেন নাই, যুক্তি দেখান নাই, উনি খুব পোলাইটলি সবকিছু হ্যান্ডেল করেছেন। আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে তিনি সত্যিকার অর্থেই একটা ভালো নির্বাচন চান এবং সকল দল মত নির্বিশেষে এই নির্বাচনে অংশ নেবে এটা তিনি চান। এবং এই যে সাজেশনগুলো আমরা দিলাম, পর্যায়ক্রমে তিনি নারী নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন। এতে করে আমার কাছে মনে হয়েছে যে তিনি হয়তো শেষ পর্যন্ত একটা সুপারিশমালা তৈরি করবেন, যেটা উনি বলেছেন যে আমি নভেম্বরে এটা খসড়া তৈরি করব, এবং হয়তো এই বিষয়গুলো নিয়ে সরকারের সাথে দেন দরবার করবেন উনি। বাবা, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনি জানেন যে দুটি রাজনৈতিক জোট গঠনের সময় বারবার বিরতির আগে জিজ্ঞেস করেন, পরে আমি প্রশ্ন ভুলে যাই। আচ্ছা, প্রশ্ন আবার আপনাকে মনে করে দিব। দুটি রাজনৈতিক জোট গঠনের ক্ষেত্রে কথা হচ্ছে, একটি হচ্ছে বাম রাজনৈতিক জোট, বাসদ, সিপিবি এবং গণতান্ত্রিক মোর্চা মিলে করা হচ্ছে, এবং আরেকটি হচ্ছে রব সাহেবের বাসায় সেই আলোচনাটি শুরু, আজ আবার বদরুদ্দোজা চৌধুরীর বাসায় সেটি বসেছিল। রব সাহেব ছাড়াও সেখানে জিএম কাদেরও গিয়েছিলেন, জাতীয় পার্টির কো চেয়ারম্যান। এই দুটি রাজনৈতিক জোটের ভবিষ্যৎ সম্পর্কে আপনার একটু মতামত শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। বাবু ভাই, দুটি জোট, একটি বাম জোট এবং একটি মোটামুটি ডানপন্থীদের আমরা যদি বলতে পারি আসম রব, বদরুদ্দোজা চৌধুরী, ডক্টর কামাল হোসেন, এদের একটি জোট হচ্ছে। আচ্ছা, আবার সেখানে জিএম কাদের যোগ দিয়েছেন। আমি যে রাজনীতিতে যে কোনো ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে না, কিন্তু যে কোনো জোট গঠনের ক্ষেত্রে, যেমন
উত্তরায় সেদিন রব সাহেবের বাসায় দাওয়াত ছিল, হঠাৎ দেখলাম সবাই খুব চিন্তিত। আমি তো চিন্তিত না, রাজনৈতিক দলগুলি ছোট বড় যে যাই হোক, এক শক্তি কম থাকলে 4 জনে মিলে একটা দল গঠন করবে। তো আমার সমস্যা দেখা দেয় ওই রাজনৈতিক দলগুলির জোট গঠনের প্রক্রিয়া বদিউল আলম মজুমদার ভাই ওখানে কি করেন? কারণ উনি তো অবজারভার, ওরা ইলেকশনে যখন আসবে তখন উনি অবজার্ভ করবে। এই জোট গঠন প্রক্রিয়ায় উনি কি উনি করেন? মতামত দেন যে মানে কি হলে ভালো হবে, এই জোট কি হলে হলে- খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, ভালো, হ্যাঁ। কেন বিএনপি আওয়ামী লীগ তবে পচা? আপনাদের সাংবাদিকরা, এর মধ্যে আমিও পড়ি, এখন আপনি বলতেছি, আমরা আসলে মিথ তৈরি করি জানেন। আপনি একটা প্রশ্ন করি, সারাক্ষণ তো আপনি করলেন জি, যে বাংলাদেশের নির্বাচন কমিশনগুলোর মধ্যে কার পারসেপশন সবচেয়ে ভালো? মানে কোন নির্বাচন কমিশন হ্যাঁ, সম্পর্কে এই গত সাইদ সাহেবের, হ্যাঁ সাইদ সাহেবের পারসেপশন ভালো, হ্যাঁ। শামসুল হুদা সাহেবের পারসেপশন, শামসুল হুদা সাহেবের perception ভালো। অথচ আপনি মনে করে দেখেন কেন মিথ বললাম। এই শামসুল হুদা সাহেবের কমিশনের আপনার পারসেপশন ভালো। এটা বাংলাদেশের একমাত্র কমিশন যে রাজনৈতিক দল ভাঙার চেষ্টা করছে উদ্যোগ নিয়ে, বিএনপি, হ্যাঁ, এবং এই একমাত্র কমিশন যে উদ্যোগ নিয়ে বিএনপি কে ভাঙার চেষ্টা করছে। অথচ বিএনপি মানে দুর্ভাগা বন্ধুরা আমাদের, তারা এখন বলতে চায় শামসুল হুদা কমিশনই সবচেয়ে ভালো, এই কমিশন যাতে হুদা কমিশনের মতো কাজ করে। মানে নিয়তির কি না, নির্মম, হুদা কমিশনের মতো কাজ করে এটা কখনো বলে না বাবা ভাই, মনে হয় না। অলমোস্ট Almost, হয়তো বলবে হয়তো কদিন পর থেকে। অলমোস্ট। তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে এই হুদা কমিশনের প্রধান হুদা সাহেব, হ্যাঁ, জি। উনি টিআইবি কি সাথে জি। কাজ করে না, কোনটার জন্য চেয়ারম্যান, জি। তারপর 2 নেত্রীকে চিঠি দেয়। বিশ্বাস করেন, আমি আজকে একটা রিপোর্ট পড়তেছিলাম একটা পত্রিকায়, আমি আশা করবো আপনারা ওয়ার্কিং জার্নালিস্ট নিয়ে জি। কাজ করবেন। উনি যখন প্রধান নির্বাচন কমিশন কাজ করেন, ভোটার আইডি কার্ডের একটা বড় অংশের কার্ড আপন ভাগনাকে দিয়েছেন বিনা টেন্ডারে। মানে মানে এই যে মানুষ সম্পর্কে যে মিথ, উনি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে দুর্নীতির সবক দেয়। মানে আপনাদের, এবং উনি না কোনটা যেন সুজন না টিআইবি কোনটার যেন সুজন, হ্যাঁ। চেয়ারম্যান, সুশাসনের জন্য। এবং দুই নেত্রীকে নাকি উনি চিঠি দিয়েছিলেন ওই যে সংলাপে বসার জন্য। সুতরাং মিথ তৈরি করা বাদ দিয়ে নির্বাচন কমিশনটাকে কাজ করতে দেন। 15 ফেব্রুয়ারি নির্বাচনে ফেরেস্তাও যদি নির্বাচন কমিশনার থাকতো, সে বিতর্কিত হতো বাধ্য, কেননা কোনো পার্টিসিপেশন নাই। এই 2005-এর নির্বাচন, 2014 সালে 14 সালের 5 নির্বাচনে জানুয়ারি। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিকেও যদি আপনি নির্বাচন কমিশনার দাঁড়ান, সে বিতর্কিত বাধ্য, প্রতিদ্বন্দ্বিতাহীন খেলায় রেফারিগিলি করলে হতে বাধ্য। Right. এখন আমি মনে করি এই কমিশনের সাফল্য এবং মূল্যায়ন হওয়া উচিত নির্বাচনের পর, এবং কতখানি কাজ করতে পারবে নির্ভর করবে কতখানি পার্টিসিপেটরি ইলেকশন হয়, এর আগে না। প্রফেসর আফজাল রহমান কাজল, আপনি কি মনে করছেন যে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা যায় দেখুন, কিনা? আমি বাংলাদেশের মূল সমস্যাটা যেটা হয়, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই। আপনি যদি গণতন্ত্র চান, আপনি যদি সভ্য একটা ভালো দেশ চান, ইউ হ্যাভ টু ডেভেলপ প্রতিষ্ঠান, মানে ইনস্টিটিউশন। আপনার ভালো লোকাল গভর্নমেন্ট লাগবে, আপনার ইলেকশন কমিশন লাগবে মানে স্ট্রং, আপনার এন্টি কারাপশন কমিশন লাগবে, হিউম্যান রাইটস কমিশন লাগবে। এর কোনোটাই নাই, বরং যা আছে সবকিছু আমরা ধ্বংস করে ফেলছি। আপনি ইলেকশন কমিশনের ব্যক্তি কেন প্রধান হবেন? ব্যক্তির পার্সোনালিটি একটা বিষয়, কিন্তু আপনার ইলেকশন কমিশন যদি একটা প্রতিষ্ঠান হয়, তাহলে পরে আপনার কে সহায়ক সরকার, কে তত্ত্বাবধায়ক সরকার, কে দলীয় সরকার, এইটা তো অবান্তর প্রশ্ন। ইলেকশন কমিশন যদি সেই আপনার প্রাতিষ্ঠানিকতা থাকে, আপনি ইন্ডিয়ায় তো আপনার কিন্তু যদি থাকে সেটা বলে যে প্রফেসর কাজল, আমরা যে অবস্থার মধ্যে আছি সে তার মধ্যে আমরা যদি আমরা সেই বলি, অবস্থায় একটা সেই ব্যক্তি অবস্থায় তো কিন্তু নাই। সেই অবস্থায় সেই কেন অবস্থায় আমরা তো- থাকবো? না, সেই অবস্থা থেকে প্রতিষ্ঠান থেকে তো উত্তরণের কোনো চেষ্টা আমরা না, সরকারের তাহলে মধ্যে কি দেখছি একটা না। ব্যক্তি কিভাবে কাজ না, করবে? তাহলে পরে আপনি যদি প্রতিষ্ঠান না গড়েন, এখন- তাহলে পরে সেটা কিভাবে কাজ এখন করবে? মানে প্রতিষ্ঠান গড়বেটা কে, রাষ্ট্র বা রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র সরকার তো করবে। যারা সরকারে থাকেন, যারা পলিসি মেকার, এটা তাদের দায়িত্ব। এবং তারা এই আমরা- দায়িত্ব তো আমরা পালন জনগণের- করেন নাই। মানে না করলেও এটা একটা প্রক্রিয়া। গণতন্ত্র বাংলাদেশের অগ্রসরমান, এত হতাশ হয়েন না। অনেক প্রতিষ্ঠান এর মধ্যে অনেক দূর নির্মিত হয়েছে, যেহেতু দীর্ঘদিন সেনা শাসন ছিল, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা ছিল না। সামনের নির্বাচন আগের সকলগুলির চেয়ে ভালো হবে, তারপর একটা আরো ভালো হবে। জনাব রহমান কাজল, আপনি মনে করেন কিনা যে এই সিইসির অধীনে একটি ভালো নির্বাচন হবে? যেহেতু আপনি বলছিলেন যে প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে আমি গেছে। এটা মনে করি যে আমাদের ইলেকশন কমিশন পর্যাপ্ত মানে প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। ওকে, তার মানে কারণ এটা ইলেকশন ভালো অনেকগুলো হবে না। কারণ আছে, তার মানে অনেকগুলো ইলেকশন কারণ ভালো আছে। হবে না। কারণ ইন্ডিয়ান ইলেকশন কমিশন যেরকম সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, আমার ইলেকশন কমিশন সেটা পারে না। সেটা একটা প্রধান কিন্তু এই পর্যন্ত আপনার ইলেকশন কমিশন তার মানে যে পারফরমেন্স, তাতে আমি এখনো মানে হতাশ হওয়ার কিছু দেখছি না। কিন্তু এখন আমি মনে কিন্তু করি, প্রফেসর কাজল, আপনি কি মনে করেন আমার পাওয়ার আছে, আমি সেটা এক্সারসাইজ করছি না, কেন করছি না আসলে? এখন একটা বিষয় ধরেন যে আমাদের এইখানে মানে আমি সুষ্ঠু- কিসের জন্য ভীত আসলে?
কোনটা একটা উদাহরণ দেন। ধরেন আমরা উপজেলা নির্বাচন চতুর্থ পঞ্চম পর্যায়ে যত খারাপ উপজেলা নির্বাচন দেখলাম, আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলিতে যা হতে দেখলাম, আমি 1.5 মাস গিয়ে ছুটি কাটা আসলাম আগের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচনের কমিশনের কথা বলছি, আমি তো আমার পাওয়ার এক্সেস করি না, উনি তো বলতে পারতেন এই নির্বাচনগুলি হবে না, এতে সরকার হচ্ছে যতটা কিচ্ছু হতো না। দেখেন, আমি প্রাতিষ্ঠানিকতার কথা বলছি কেন, যে একজন নির্বাচনে চিফ রিটার্নিং অফিসারকে ডিসি, রাইট, এখন তিনি যদি দলীয় সরকারের অধীনে থাকেন, রাইট, তো তার আনুগত্যটা কার কাছে থাকবে? সেই জন্য সহায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটা আসছে। এবং আপনি যদি ইলেকশন কমিশনের সেই প্রাতিষ্ঠানিকতা থাকে যে তার দলীয় সরকারের কাছে না কার কাছে আনুগত্য, সেটা ইম্যাটেরিয়াল। রিটার্নিং অফিসার তো আসলে নির্বাচন কমিশনের ন্যস্ত হয়ে যায় তার চাকরি, তার তো আর ন্যস্ত হয়ে যায়। আপনাকে একটা উদাহরণ দেই, জাস্টিস রৌফ, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, উনি এখন অনেক ভালো ভালো কথা বলেন। তার আমলে মাগুরা নির্বাচন হয়েছে এবং আইনটা খুব জরুরি। উনি এক সময় চোখের পানি ফেলতে ফেলতে বলছিলেন, আমার সামনে যদি ব্যালট স্টাফিং হয় তারপরেও প্রধান নির্বাচন কমিশনের অধিকার নাই নির্বাচন বাতিল করার। এটা রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, আইনের বিভিন্ন ধারা প্রক্রিয়ার কারণে আমার কিছু করার ছিল। আপনি একটা কথা বলছিলেন নির্বাচন বাতিল করতে, কিন্তু প্রক্রিয়া বন্ধ করে দিতে পারেন, তিনি ভোট গণনা বন্ধ করে দিতে পারেন, ভোট পরিচালনা বন্ধ করে দিতে পারেন, অনেক কিছু পারতেন না। এরপরে আইন আরেকটু অগ্রসর হয়েছে। না, আমি একটু ওই জায়গাতে যেতে চাই যে আপনি বলছিলেন যে প্রফেসর কার্জনকে যে এই নির্বাচন বর্তমান যে নির্বাচন কমিশনার আছে সেই নির্বাচন কমিশনার দিয়ে সুষ্ঠু একটা নির্বাচন করা সম্ভব কিনা, এর জবাবটা হচ্ছে আমার বিবেচনায় এটা সম্ভব যদি দুটি বড় রাজনৈতিক দল, দুটি, বিএনপি আওয়ামী লীগ, যদি কমিটমেন্ট থাকে, যদি সুষ্ঠু নির্বাচন তারা চায় তাহলেই সুষ্ঠু নির্বাচন হবে, যদি তারা না চায় তাহলে এককভাবে নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। আপনি ডিসির কথা বলছিলেন, এখন ডিসিরা কার আন্ডারে থাকে? আপনি তত্ত্বগতভাবে রিটার্নিং অফিসারের চাকরি নির্বাচন কমিশনে থাকে। কাম টু দ্য পয়েন্ট, ওই 3 মাস সময় সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের হাতে থাকে, কিন্তু তার আগে পরে, হ্যাঁ তার আগে পরে থাকে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি, কন্ট্রোলটা ওখান থেকে আসে। তার প্রমোশন, তার বদলি, তার সুবিধা নির্বাচন করার না, কিন্তু নির্বাচন কমিশনারের কাছে যে 3 মাস থাকে সেই 3 মাসের পরে তো আসলে সরকার চেঞ্জ হয়ে গেল, একটু সুষ্ঠু নির্বাচন হলে তার তো কোনো সমস্যা তাহলে কি অন্য দেশ থেকে আপনি আনবেন? কিন্তু ওইখানে প্রয়োগটা, এটা ডিসি সাহেবরা ওই সময় থাকলেও আপনি আলটিমেটলি তাদের সূত্রটা থাকে, সুতা থাকে হলো এস্টাবলিশমেন্ট মন্ত্রণালয়, কারণ তারা জানে যদি এমন কিছু ঘটনা ঘটে তাদের ট্রান্সফারে খাগড়াছড়ি দিয়ে পাঠিয়ে দেবে তাকে। তাহলে যখন তত্ত্বাবধায়ক সরকারের সময় রিটার্নিং অফিসারগুলি কোত্থেকে আনে? না, অন্য গ্রহ থেকে না, তখন তো একটা তত্ত্বাবধায়ক সরকার তো দলীয় সরকার না, এটা ডিফারেন্ট। না, এই সরকার হেরে গেলে মানে যদি ক্ষমতাসীন সরকার হেরে যায় সে তো তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে সেটা মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে, থাকে না তখন আর আলগা রশি থাকে না। তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে সেটা মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে, তো ওই কারণে কেন আপনার 1991 সালের নির্বাচন, তারপর জাস্টিস হাবিবুর রহমানের সাথে যে নির্বাচন, প্রত্যেকটা বিরোধী দল বলেছে স্থূল হয়তো ডিজিটাল কার্ড বলেই তো গেল, কিন্তু দেখি নাই বাবু ভাই। বাবু ভাই আপনার মনে আছে যে সর্বশেষ আমরা একটা নির্বাচন, ইতিমধ্যে উপজেলা নির্বাচন আমরা দেখেছি যে 4টা পর্যন্ত ভোট গ্রহণ করার কথা, 3টার সময় ব্যালট বাক্স সহ নিয়ে চলে। আমি একটা কথা বলি, নির্বাচন কিভাবে ভালো করা সম্ভব? আওয়ামী লীগ এবং বিএনপি, ওনার সাথে আমি একদম একমত, দুটা প্রধান দল, তারা যদি নির্বাচন কমিশনকে ডিসক্রেডিটেড করা উদ্দেশ্য হয়, ভোটে জিতা হারা না, যে কেউ এটাকে ডিসক্রেডিটেড করে দিতে পারবে। যে কেউ যদি বলা শুরু করে এর অধীনে আমরা নাই, এর দলীয় ও বিতর্কিত হইতে বাধ্য। কিন্তু প্রফেসর তারেক রহমান আপনি বলছিলেন যে নির্বাচন কমিশনের কাছে অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে এটা এক্সারসাইজ করে না, কারণ হচ্ছে রিটার্নিং অফিসার দিয়ে এটা করতে হয়, যার সুতা থাকে হচ্ছে আবার ডেফিনেটলি যার সুতা থাকে হচ্ছে আবার আস্তে আস্তে আইন বদলাচ্ছে, নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা বাড়ছে। এটা থিওরিটিক্যালি এখন আছে, কিন্তু তারা ওই এই ক্ষমতা প্রয়োগ করতেও যে তারা পারেন না। আচ্ছা, এসপিরা কার আন্ডারে? এসপিরা তখন সবাই নির্বাচন কমিশন আন্ডারে, মাঠ পর্যায়ে প্রশাসন সবাই নির্বাচন কমিশন আন্ডারে। খালেদ, এটা হলো কাগজ কলমে, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি আমাকে কাগজ কলমে ক্ষমতা দিলে আমি এর চেয়ে বেশি ক্ষমতা আমার দরকার নাই। কাগজ কলমে ক্ষমতা না, তাদের সিরিয়াসলি আমাকে কাগজ কলমে ক্ষমতা দিলে কাগজ কলমে আমার ক্ষমতা, ওখানে সূত্র থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ওকে, মানে আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে যে প্রফেসর হাফিজুর রহমান কার্জন, জনাব মোজাম্মেল বাবু এবং প্রফেসর তারেক রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।